সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার দেখা হলো আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাব। এই হোম ট্যাবের ভিতরে এই ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ এবং বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে। গত 3টি পর্বে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস, অর্থাৎ এখানে আমরা যা কিছু দেখতে পাই সেগুলোর পরিচিতি। তারপর ফাইল ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম, ফাইল ট্যাবের ভিতরে যে অংশগুলো আছে। এরপর হোম ট্যাবের ক্লিপবোর্ড নিয়ে, ক্লিপবোর্ডের এই কমান্ডগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে এই পেস্ট করার জন্য যে প্রত্যেকটা ফাংশন, এখানে 15টার মতো ফাংশন আছে, এই প্রত্যেকটার কোনটার কী কাজ সেটা আমরা দেখেছিলাম। সো আমি আপনাদেরকে অনুরোধ করব কত ভিডিওগুলো দেখে আসার জন্য, তাহলে আপনাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে এবং বুঝতে খুব সুবিধা হবে। তো চলুন আজকে আমরা শুরু করি। প্রথমে আসি এখানে ফন্ট কমান্ড গ্রুপ। এই যে ফন্ট শব্দটি দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে যে কমান্ডগুলো আছে, যেমন এখানে ফন্টের নাম আছে অনেকগুলো ফন্টের নাম আছে। এখানে বাংলা, ইংলিশ বিভিন্ন ফন্ট আমরা অ্যাড করতে পারি। এখানে ফন্টের সাইজ আর এই যে অন্যান্য কমান্ডগুলো আছে সবগুলো নিয়ে হচ্ছে ফন্ট কমান্ড গ্রুপ। ঠিক আছে, এখন আমরা যদি এটা হচ্ছে ফন্ট, দেখুন এখানে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন ফন্ট কিন্তু ব্যবহার করতে পারবেন। এবিসিডি সিরিয়াল করে প্রচুর ফন্ট দেওয়া আছে। এখানের মধ্যে আমার বাংলা ফন্ট ইনস্টল করা আছে, এই যে 17 MJ, তারপর 17 MJ বাংলা ফন্ট। আপনারা যখন বাংলা নিয়ে কাজ করবেন তখন বাংলা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করলেই এখানে সেগুলো চলে আসবে। তো এখন আমার এই শব্দটা এটা কোন ফন্টে আছে দেখার জন্য এটার উপর ক্লিক করলে এখানে নামটা দেখাবে। যেমন এটা আছে ক্যালিব্রি, এটাও ক্যালিব্রি। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই, সাপোজ আমি হেডিংগুলো একটু ভিন্ন রকম দিতে চাই, তাহলে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মনে করুন আমি এজেন্সি FB এটা দিলাম, দেখুন এগুলো চেঞ্জ হয়ে গেছে। অথবা এরিয়াল দিলাম, এরিয়াল ন্যারো, অর্থাৎ আপনার সুবিধা মতো এইগুলো ব্যবহার করবেন। এরপর হচ্ছে ফন্টের সাইজ। এখানে সাইজ মিনিমাম 8 থেকে শুরু করে সর্বোচ্চ দেখবেন 72 পর্যন্ত দেওয়া আছে। তবে তার মানে এই নয় যে আপনি এর মধ্যে সীমাবদ্ধ। আপনি চাইলে এখানে যদি টাইপ করে দেন, সাপোজ আমি যদি এখানে 1 লিখি শুধুমাত্র, তাহলে ফন্ট সাইজ 1 হয়ে যাবে। কিন্তু এক ফন্ট সাইজ দিয়ে আসলে কোনো কাজ করা যায় না, তাই এটা মিনিমাম 8 রাখা হয়েছে। এবং সর্বোচ্চ আবার 72। তো সর্বোচ্চ যে 72, আমি যদি 72 সিলেক্ট করি, দেখুন এই 72টা হয়েছে এরকম। তার মানে কি এর বাইরে করা যাবে না? অবশ্যই যাবে। আপনি যদি 100 দেন তাহলে এটা আরও বড় হবে, অর্থাৎ এখানে টাইপ করে দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। এরপর এটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ বড় করার জন্য। এটা হচ্ছে একবার ক্লিক করলে, দেখুন আমি এখানে মাউসটা ক্লিক করে রেখেছি, ফন্ট সাইজ এখানে দেখাচ্ছে 12। আমি যদি এখানে একবার ক্লিক করি 12 থেকে 14 হয়েছে, আবার ক্লিক করলে 14 থেকে 16 হয়েছে। তাহলে দুই সাইজ করে বাড়ছে। ঠিক আছে, আবার এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, একইভাবে এটাও 2 করে কমছে। তাহলে এগুলোতে ক্লিক করলে আমরা 2 করে কমাতে এবং বাড়াতে পারবো। এরপর এটা হচ্ছে বোল্ড করার জন্য। এই যে দেখুন আমি এখানে সিলেক্ট করা অবস্থায় আছি, এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইটালিক, মানে হচ্ছে একটু বাঁকা হয়ে যাবে, এখানে খেয়াল করবেন বাঁকা হয়ে গেছে। এরপর এটা হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ আন্ডারলাইন করার জন্য। এই যে আন্ডারলাইন হয়ে গেছে। আন্ডারলাইনের মধ্যে আরও কিছু, যেমন এটা হচ্ছে ডাবল আন্ডারলাইন। এই যে ডাবল আন্ডারলাইন, এখানে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি প্রিন্ট প্রিভিউতে দেখি তাহলে জিনিসটা সহজে বোঝা যাবে। এই দেখুন ডাবল আন্ডারলাইন। আচ্ছা, এরপর এটা হলো বর্ডারের অনেকগুলো অপশন আছে। আপনি আপনার লেখায় অনেক ধরনের বর্ডার দিতে পারেন। এটা হচ্ছে বটম মানে হচ্ছে লেখার নিচে বর্ডার। যেমন সাপোজ এটা অথবা এটা, এখানে যদি আমি বর্ডার দিতে চাই বটম বর্ডার, এই যে নিচে বর্ডারটা পড়ছে, খেয়াল করবেন। এটাও প্রিন্ট প্রিভিউতে দেখতে হবে, না হলে বোঝা যাবে না। ওকে, আমি একটা কাজ করি, গ্রিড লাইন তুলে দিচ্ছি, এখন দেখা যাবে। এই যে বটম বর্ডার। এরপর হচ্ছে টপ বর্ডার, টপে বর্ডারটা পড়লো। এরপর লেফট বর্ডার,
এটা হচ্ছে রাইট বর্ডার, খেয়াল করবেন লেফট বর্ডার রাইট বর্ডার দুটোই এখানে পড়েছে। লেফট বর্ডার, এরপর আবার যদি আমরা রাইট বর্ডার দিতে চাই রাইট বর্ডার, তাহলে পুরোটা বক্সের মতো হয়ে গেছে। এই যে পুরোটাই বর্ডারের মধ্যে চলে গেছে। এখন বর্ডার তো দিয়ে শিখলাম, তুলবো কিভাবে? সিম্পল হিসাব, এখানে বর্ডার যদি আমি তুলে দিতে চাই নো বর্ডার, নো বর্ডারে ক্লিক করতে হবে, তাহলে নো বর্ডার চলে গেল। যদি সিঙ্গেল বর্ডার আমরা তুলতে চাই, মনে করেন এখানে টপ বর্ডার দেওয়া আছে, ঠিক আছে, টপ বর্ডার যদি তুলতে চাই তাহলে এখানে আমি শুধুমাত্র টপ বর্ডারটা তুলতে চাই, ইরেজ বর্ডারে ক্লিক করতে হবে। ইরেজ বর্ডারে ক্লিক করে বর্ডারটার উপর মাউসটা নিয়ে ক্লিক করতে হবে, তাহলে এটা চলে যাবে। তারপর মনে করুন আমি এখন এখানে অল বর্ডার দিচ্ছি, অর্থাৎ এটা পুরোটা বর্ডার হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা বর্ডার হয়ে যাওয়ার পর যদি সব পুরোটাই তুলে দিতে চাই তাহলে নো বর্ডারে ক্লিক করতে হবে। নো বর্ডার ক্লিক করলে এটা চলে যাচ্ছে। এভাবে এখানে আউটসাইড বর্ডার আছে, থিক আউটসাইড বর্ডার আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন কোনটা দেখতে কীরকম। যেমন এটা হচ্ছে একটু মোটা কালিতে দেখাচ্ছে। একইভাবে বর্ডার ড্রও করা যায়, অর্থাৎ ড্রতে ক্লিক করে এই পেনের মতো একটা দেখাবে, এটা দিয়ে আপনি বর্ডার ড্র করতে পারবেন। এই যে বর্ডার ড্র করতে পারছি, যখন যেখানে যতটুকু প্রয়োজন বর্ডার ড্র করতে পারবো। তুলে দিতে চাইলে এটা আবার এটার উপর আবার ক্লিক করতে হবে। এরপর ড্র বর্ডার গ্রিড, এরপর হচ্ছে লাইন কালার, অর্থাৎ আপনি যে বর্ডারটা দিচ্ছেন আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এটা এখানে নীল দিলাম, নীল দেওয়ার পর এখানে ক্লিক করলাম, তাহলে দেখবেন এখানে নীল বর্ডার হয়ে গেছে। আবার লাইনের স্টাইল, অর্থাৎ বর্ডারটা এগুলো তো প্লেন, এখন আপনি চাইলে অন্যান্য স্টাইলে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এটা ব্যবহার করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই যে ক্লিক করলে এটা হয়ে যাচ্ছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি চাইলে কিন্তু এখানেও বর্ডার দিতে পারবেন এবং সেগুলো ওই স্টাইলটাই পড়বে। এই হচ্ছে বর্ডার দেওয়ার বিভিন্ন সিস্টেম এবং বর্ডার ইরেজ করার সিস্টেম। আমি যদি সব বর্ডার তুলে দিতে চাই, পুরোটা সিলেক্ট করবেন, নো বর্ডার দিয়ে দিবেন, সব বর্ডার চলে যাবে। ওকে, এরপর হচ্ছে ফিল কালার। কালার দ্য ব্যাকগ্রাউন্ড অফ সেল টু মেক দেম স্ট্যান্ড আউট, অর্থাৎ কোন একটা সেলের ব্যাকগ্রাউন্ডকে কালার দেওয়া। যেমন এই সেলের উপর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, আমরা চাইলে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে যাবে। কালার চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার সুবিধা মতো অনেকগুলো কালার দিতে পারবেন। আরও বেশি কালার প্রয়োজন হলে এখান থেকেও সিলেক্ট করা যাবে, এমনকি কাস্টম কালারও আপনি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ফন্ট কালার, অর্থাৎ আমি যে লেখাটা লিখেছি সেই লেখাটার কালারটা। যেমন এখানে আমার এইটা হচ্ছে কালো কালার আছে, আমি চাইলে অন্য কালার করে দিতে পারি, অথবা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সাপোজ হলুদের মধ্যে আমার দেখাচ্ছে কালোটাই সবচেয়ে ভালো দেখাচ্ছে, তারপর ডিপ কালার যেগুলো সেগুলো ভালো দেখাচ্ছে, অর্থাৎ ম্যাচিং করে আমি এই কালারগুলো দিতে পারি। যেমন এটা হচ্ছে কালো কালারে আছে, আমি এটা চেঞ্জ করে দিতে পারি। মনে করুন আমি হেডিংগুলো সব এক কালার করে দিলাম। এই হচ্ছে ফন্ট সেকশনের কাজ। এখন আমি কথা বলবো অ্যালাইনমেন্ট নিয়ে। অ্যালাইনমেন্ট সেকশনে যেগুলো আছে এখানের কমান্ড গ্রুপগুলো নিয়ে কথা বলবো। সাপোজ আমি এই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে খেয়াল করবেন এটা হচ্ছে টপ অ্যালাইন। টপ অ্যালাইন বলতে আপনার সেলের টপে নিয়ে যাবে। আমি যদি টপে ক্লিক করি খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না। পার্থক্যটা ধরতে পারার জন্য সাপোজ আমি এই সেলটাকে বড় করলাম, এই যে সেলগুলোকে বড় করলাম, বড় করার পর খেয়াল করবেন এই দুটো সিলেক্ট করে এটা এখন টপে আছে, অর্থাৎ সেলের টপে। আমি যদি মিডল দিয়ে দিই মিডলে চলে আসছে, আমি যদি এটাকে বটম দিই তাহলে বটমে চলে গেছে। এটা হচ্ছে সেলের যে মানে রো অর্থাৎ আপনি রো হিসাব করবেন, অর্থাৎ এটা এই দিক থেকে যদি দেখেন তাহলে পার্থক্যটা ধরতে পারবেন। যেমন আমি যদি পুরোটা সিলেক্ট করি মিডল দিই তাহলে এটা মিডলে হয়ে যাচ্ছে। ওকে, আর এটা হলো কলামের জন্য অ্যালাইন লেফট, এটা হচ্ছে সেন্টার,
এটা হচ্ছে অ্যালাইন রাইট। যেমন আমি যদি এটা একটু বড় করি, এটা বড় করি, এটা ঠিক আছে। এই যে তিনটা সিলেক্ট করলাম, দেখুন এগুলো সব কিছু এই পাশে চলে আসছে, লেফট পাশে চলে আসছে। এখন যদি মিডল দিই বা সেন্টার, তাহলে সেন্টারে চলে আসছে। আর এটা হচ্ছে রাইটের জন্য। তাহলে এই উপরেরগুলো হচ্ছে রো এর জন্য, আর এই নিচের তিনটা হচ্ছে কলামের জন্য। ওকে, এখন আসি এটা কি জিনিস? ওরিয়েন্টেশন। রোটেট ইউর টেক্সট ডায়াগোনালি অর ভার্টিক্যালি। দিস ইজ এ গ্রেট ওয়ে টু লেবেল ন্যারো কলাম। সাপোজ এই যে এই রোটার ডাটাগুলো আমি এইভাবে সোজা না রেখে একটু বাঁকা বাঁকা রাখতে চাই, সেক্ষেত্রে এই ওরিয়েন্টেশনটা কাজে লাগবে। ওরিয়েন্টেশনে দেখুন কী কী অপশান আছে। অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, দেখুন ক্লিক করলে কাউন্টার ক্লকওয়াইজ এভাবে করে হয়ে গেছে। এরপর আরও অপশান আছে ক্লকওয়াইজ, এরপর হচ্ছে ভার্টিক্যাল টেক্সট উপরে নিচে, এরপর রোটেট টেক্সট আপ, এরপর হচ্ছে টেক্সট ডাউন, ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। এখান থেকে আপনি আরও ঠিক করে দিতে পারবেন। যেমন এখানে আমি যদি এটা 0 দিই তাহলে এটা আসলে সোজাই হবে। এটা যদি এভাবে করে দিই 40 ডিগ্রি, তাহলে এভাবে হয়ে যাচ্ছে। এই হচ্ছে সেলের ভিতর যেই তথ্যগুলো আছে সেগুলোকে রোটেট করা অথবা ওরিয়েন্টেশন ঠিক করার জন্য এই অপশানগুলো কাজে লাগবে। ভার্টিক্যাল, হরাইজন্টাল, এখানে আরও কিছু অপশান আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। স্ট্রিং টু ফিট, ওকে দিলাম, দেখুন তাহলে স্ট্রিং টু ফিট হয়ে গেছে। যদিও লেখাগুলোর সাইজ ছোট বড় হয়ে গেছে। লেফট টু রাইট, লেফট টু, ওকে। আমরা আবার আগের অবস্থায় ফেরত যাই, সেই জন্য ফরম্যাট সেল, স্ট্রিং টু ফিট দরকার নেই, 0 দিব, ওকে দিব, মিডল দিব। এটা হচ্ছে ওরিয়েন্টেশনের কাজ। আর ডিক্রিজ ইন্ডেন্ট, মুভ ইউর কার্সার ক্লোজার টু দ্য সেল বর্ডার, এটার জন্য আমি একটু ঘরটা বড় করি। ওকে, এখন আমি যদি এখানে ক্লিক করি ডিক্রিজ ইন্ডেন্ট অথবা ইনক্রিজ ইন্ডেন্ট করি, প্রথমে এটা করি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে সরে যাচ্ছে। এই যে লেখাগুলো বাম পাশ থেকে ডান পাশে সরে যাচ্ছে। আবার এটা যদি এদিকে ক্লিক করি তাহলে সেলের বর্ডারের কাছাকাছি চলে আসছে। এই হচ্ছে ইন্ডেন্টের কাজ। এটা হচ্ছে র্যাপ টেক্সট, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগবে। এই র্যাপ টেক্সটের কাজ হচ্ছে, মনে করুন এখানে এখন সবগুলো এক লাইনে আছে, আমি চাচ্ছি সেল রোটাকে ছোট করব, কলামটাকে ছোট করব। মনে করুন আমি যদি কলামটা এরকম ছোট করতে চাই, বেসিক পেটা ঠিক থাকলো, এটা এভাবে থাকলো। এই অবস্থায় আমি এগুলোকে পুরো লেখাটাই দেখতে চাই, সেক্ষেত্রে এই যে র্যাপ টেক্সট খেয়াল করবেন। র্যাপ টেক্সট দিলে কি হচ্ছে, কলামের সাইজ যতটুকু ততটুকুর মধ্যে সে টেক্সটটাকে র্যাপ করে নিচ্ছে। আমি যদি র্যাপ টেক্সট তুলে দিই, খেয়াল করবেন কলামের বাইরেও চলে যাচ্ছে। আবার যদি দিই তাহলে কলামের ভিতরে চলে আসছে, অর্থাৎ এটা কলাম হিসেব করে কাজটা হচ্ছে। যত কলাম ছোট করব তার ভিতরে সে এটা নিয়ে নেবে। তবে এটা এমনভাবে রাখতে হবে যেন দেখতে সুন্দর লাগে। যেমন বেসিক পে, এটাকে আমি একটু পর্যন্ত করতে পারবো। তারপরে এটা, অর্থাৎ এটা সৌন্দর্যের ভিত্তিতে আপনি যেটা সুন্দর লাগে। যেমন একটা সিরিয়ালের এলটা নিচে চলে গেছে, এটা সুন্দর লাগছে না, তাহলে আমি একটু বড় করে দিলাম। এই হচ্ছে যেমন মেডিকেল অ্যালাউন্স, এটাকে আমরা চাইলে ছোট করতে পারি, মেডিকেল অ্যালাউন্স। ওকে, এই হলো র্যাপ টেক্সটের কাজ। এটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার। মার্জ এন্ড সেন্টারের মধ্যে 4টা অপশন আছে। মার্জ এন্ড সেন্টার বলতে সাপোজ বেসিক স্যালারি শিট, এটা কিন্তু শুধুমাত্র এই সেলটাতে দেখাচ্ছে D1, ঠিক আছে, D1। আমি যদি চাই যে এটা আমার প্রথম পেজে পুরো হেডিং জুড়ে এই লেখাটা থাকবে, তাহলে আমি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম। খেয়াল করবেন এটা এখন কিন্তু শুধুমাত্র একটা সেলের মধ্যে নাই, এটা পুরোটা সেল হয়ে গেছে। আমি যদি আনমার্জ করি,
খেয়াল করবেন লেখাটা এখন চলে গেছে A1, এখানে নাই। এখানে যে নাই সেটা বোঝার জন্য ফর্মুলা বারটা দেখতে হবে। খেয়াল করবেন এখানে ক্লিক করলে ফর্মুলা বারে কিছুই দেখাচ্ছে না, এখানে ক্লিক করলে এটা দেখাচ্ছে। এখন আমি একটা কাজ করি, এখন বলতে পারবেন কি না যে এটা কোথায় আছে। সাপোজ আমি এটা পুরোটাকে ব্যাকগ্রাউন্ড কালার সেম করে দিই। এখন দেখুন এই যে এই লেখাটা বেসিক স্যালারি শিট, এটা কোন সেলে আছে সেটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না। আপনি এটা বুঝতে চাইলে সেলের উপর ক্লিক করতে হবে। এর মধ্যে নাই, সি এর মধ্যেও নাই, এটা আছে বি এর মধ্যে। এখন দেখুন এটা মনে হতে পারে এখন এর মধ্যে আছে, কিন্তু এটা এর মধ্যে নাই, এটা আছে বি এর মধ্যে। এটা দেখার জন্য বোঝার জন্য এই ফর্মুলা বারে দেখতে হবে। এই হচ্ছে অ্যালাইনমেন্ট সেকশনের কাজগুলো।